গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি ফ্রান্স কাফকার বই দ্য মেটামরফোসিসের বাংলা অনুবাদ রূপান্তর। পড়ছি এর প্রথম পর্ব। নানা আজে বাজে স্বপ্ন দেখার পর একদিন সকালে ঘুম ভেঙে জেগে ওঠে গ্রেগর শ্যামসা দেখল যে এক বিশাল পতঙ্গে রূপান্তরিত হয়ে সে তার বিছানায় শুয়ে আছে। চিত হয়ে নিজের শক্ত পিঠের উপর সে শায়িত, পিঠটা যেন বর্মে মোড়া, আর মাথা একটু উঁচু করতেই তার চোখে পড়ল গম্বুজের মতো নিজের বাদামি পেট, শক্ত বাঁকানো অংশে বিভক্ত। তার উপরে লেপটা ঠিকমতো রাখতে বেশ বেগ পেতে হচ্ছিল। পিছনে প্রায় সম্পূর্ণ পড়ে যাচ্ছিল সেটা। তার অসংখ্য পাগুলো শরীরের অসংখ্য অংশের তুলনায় পীড়াদায়ক রকম সরু, আর তার চোখের সামনে সেই পাগুলো এখন অসহায়ভাবে নড়ছে। সে ভাবল, কি হয়েছে আমার? এ কোনো স্বপ্ন নয়। সুপরিচিত চার দেয়ালের মধ্যে এই তো তার ঘর স্থির হয়ে পড়ে রয়েছে। একটা স্বাভাবিক মানবিক শয়নকক্ষ, একটু বেশি ছোট এই যা। টেবিলের উপর কাপড়ের নমুনার সংগ্রহ খোলা, কাপড়গুলো খুলে বিছানো। শামসা একজন ভ্রাম্যমান কর্মজীবী, ঘুরে ঘুরে কাপড়ের নমুনা দেখিয়ে বেড়ায়। একটু উপরে একটা ছবি ঝুলছে, অল্প কদিন আগে একটা সচিত্র পত্রিকা থেকে কেটে সুন্দর গিল্টি করা ফ্রেমে বাঁধিয়ে ওখানে ঝুলিয়ে দিয়েছে সে। এক মহিলার ছবি, মাথায় ফারের টুপি, গায়ে ফারের কোট, সোজা বসে দর্শকের দিকে একটা বিরাট ফারের দস্তানা বাড়িয়ে ধরেছেন, যার মধ্যে তার বাহুর প্রায় গোটাটা ঢুকে গেছে। এরপর গ্রেগরের চোখ পড়ল জানলার উপর, আর মেঘে ঢাকা আকাশের উপর। জানলার পাশে নর্দমার বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছিল। গ্রেগরের মন রীতিমতো বিষণ্ণ হয়ে উঠল। সে ভাবল, এই আজে বাজে ব্যাপারটা ভুলে গিয়ে আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকলে কেমন হয়। কিন্তু সেটা পারা গেল না, কারণ ওর ডান পাশে শুয়ে ঘুমোতে অভ্যস্ত, অথচ তার বর্তমান অবস্থায় সে পাশ ফিরতে পারছিল না। যত জোরেই সে ডান দিকে ফিরতে চেষ্টা করল, প্রত্যেকবারই সে গড়িয়ে চিত হয়ে পড়ে যেতে লাগল। অন্তত 100 বার সে চেষ্টা করল। নিজের অস্থির চঞ্চল পাগুলো যেন দেখতে না হয় সেজন্য সে চোখ বন্ধ করে তার প্রয়াস চালিয়ে গেল, এবং ইতিপূর্বে কখনো অনুভব করেনি পাশের দিকে সে ধরনের একটা ভোঁতা বেদনা অনুভব করার পরই সে তার প্রয়াসে ক্ষান্ত দিল। হেই ভগবান, সে ভাবল, কি প্রচণ্ড অবসাদ জাগানো কাজই আমি বেছে নিয়েছি। দিনের পর দিন ঘুরে বেড়ানো, দপ্তরে বসে আসল কাজ করার চাইতে এটা অনেক বেশি বিরক্তিকর। তাছাড়া এখানে রয়েছে নিরন্তর ভ্রমণের ঝামেলা, ঠিকমতো ট্রেন কানেকশন পাওয়া যাবে কিনা সে সম্পর্কে দুশ্চিন্তা, থাকা আর অনিয়মিত খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে দুর্ভাবনা, নিত্য নতুন লোকজনের সঙ্গে ক্ষণিক পরিচিতি, যারা কখনো অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠতে পারে না। জাহান্নামে যাকেই সব। পেটের কাজটায় সে সামান্য একটু চুলকানি অনুভব করল। ধীরে ধীরে চিত হয়ে শুয়ে সে খাটের উপরের দিকটায় নিজেকে একটু ঠেলে দিল, যেন তার মাথা আর একটু সহজে তুলতে পারে। চুলকানির জায়গাটা সে দেখল, তার চারপাশে সাদা ছোট ছোট কয়েকটা দাগ, যার প্রকৃতি সে বুঝতে পারল না। একটা পা দিয়ে সে ওই জায়গাটা স্পর্শ করতে চেষ্টা করল, কিন্তু সঙ্গে সঙ্গে সে পা টেনে নিল, কারণ ওখানে পা লাগাতেই তার সারা শরীর দিয়ে একটা ঠান্ডা কাঁপুনি বয়ে গেল। একটু পিছলে নেমে সে আবার তার পূর্বতন অবস্থায় ফিরে গেল। এইরকম ভোরে ওঠা, সে ভাবল, মানুষকে বুদ্ধ বানিয়ে দেয়। মানুষের ঘুম দরকার। অন্য বাণিজ্যিক প্রতিনিধিরা হেরেমের মেয়েদের মতো নিদ্রা দেয়। যেমন আমি যেসব অর্ডার সংগ্রহ করেছি সেগুলো লিখে ফেলার জন্যে সকালবেলায় যখন কোনো হোটেলে ফিরে আসি, তখন দেখি যে আর সবাই সবেমাত্র নাস্তার টেবিলে এসে বসছে। আমি যদি সেরকম কিছু করতাম তাহলে বড় কর্তা তক্ষুনি আমার চাকরি খেয়ে দিতেন। অবশ্য কে বলতে পারে, সেটা হয়তো আমার জন্য ভালোই হতো। বাবা মার কথা ভেবে আমি যদি চুপ করে না থাকতাম, তাহলে বহু আগে আমি নিজেই চাকরি ছাড়ার নোটিশ দিতাম। সোজা বড় কর্তার কাছে গিয়ে তার সম্পর্কে আমি কি ভাবি সেটা ওর মুখের উপর শুনিয়ে দিতাম। ডেস্কের উপরেই তাহলে তিনি ঢলে পড়ে যেতেন। এমনিতেই ব্যাপারটা অদ্ভুত। তিনি একটা ডেস্কের ওপাশে উঁচুতে বসে কর্মচারীদের দিকে ঝুঁকে নিচু হয়ে কথা বলেন। তার উপর তিনি কানে কম শোনেন, তাই কর্মচারীদেরকে তার খুব কাছে এগিয়ে যেতে হয়। তবে এখনও আশা আছে। ওর কাছে বাবা মার যে ঋণ আছে সেটা পরিশোধ করার মতো টাকা জমাবার পর আর 5-6 বছরের মধ্যেই তা হয়ে যাবে। আমি অবশ্যই এ কাজটা করব। নিজেকে আমি তখন সব বাধা বন্ধন থেকে,
সম্পূর্ণ মুক্ত করে নেব। কিন্তু তার আগে এখনকার মতো আমি বরং উঠে পড়ি। সকাল 5টায় আমার ট্রেন ছেড়ে যাবে। সিন্দুকের উপর টিকটিক করা অ্যালার্ম ঘড়িটার দিকে তাকালো সে। উরে বাবা, 6:30 বেজে গেছে। ঘড়ির কাঁটা ধীরভাবে এগিয়ে যাচ্ছে। অর্ধ ঘন্টার বিদ্যুৎটা ইতিমধ্যে পার হয়ে গেছে, এগিয়ে যাচ্ছে 6:45টার দাগের দিকে। অ্যালার্মটা কি তাহলে বাজেনি? খাট থেকেই সে দেখতে পাচ্ছে অ্যালার্ম 4টাতেই ঠিকমতো দেয়া ছিল। নিশ্চয়ই সেটা যথাসময়ে বেজে উঠেছিল। হ্যাঁ, কিন্তু ওই কান ফাটানো শব্দ উপেক্ষা করে তারপরেও নির্বিবাদে ঘুমানো কি সম্ভব? অবশ্য সে মোটেই নির্বিবাদে ঘুমায়নি, যদিও মনে হচ্ছিল ঠিক তার উল্টোটা। কিন্তু এখন কি করবে সে? পরে ট্রেন ছাড়ে 7টায়। ওই ট্রেন ধরতে হলে তাকে পাগলের মতো তাড়াহুড়া করতে হবে। আর এদিকে তার নমুনাগুলো এখনো প্যাক করা হয়নি। নিজেকেও তেমন সতেজ ও সকর্মক মনে হচ্ছে না। আর ট্রেন ধরতে পারলেও বড় কর্তার সঙ্গে ঝগড়া সে এড়াতে পারবে না, কারণ ফার্মের দারোয়ান 5টার ট্রেনের জন্য অপেক্ষা করে থেকে তাকে সেই ট্রেনে না আসতে দেখে নিশ্চয়ই সে সোজা বড় কর্তাকে অনেক আগেই জানিয়ে দিয়েছে। দারোয়ান হলো বড় কর্তার নিজের লোক, মেরুদণ্ডহীন ও নির্বোধ। আচ্ছা, গ্রেগর যদি বলে যে তার অসুখ করেছে, সেটা খুব অপ্রীতিকর হবে, দেখাবেও সন্দেহজনক। কারণ এই 5 বছরের চাকরিকালে সে একদিনের জন্য অসুস্থ হয়নি। বড় কর্তা নিঃসন্দেহে নিজেই রোগী বিমার ডাক্তারকে সঙ্গে নিয়ে চলে আসবেন। তার বাবা মাকে পুত্রের আলসেমের জন্য তিরস্কার করবেন। বিমা ডাক্তারের মতামতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তার সব অজুহাত নাকচ করে দেবেন। আর বিমা ডাক্তার তো সমস্ত মানবজাতিকেই মনে করেন রীতিমতো সুস্থ, ফাঁকিবাজ একটা গোষ্ঠী। আর এক্ষেত্রে কি তার সিদ্ধান্ত খুব ভুল হবে? আসলে গ্রেগরের শরীর তো বেশ ভালোই আছে, শুধু একটু ঘুম ঘুম পাচ্ছে। অত দীর্ঘ নিদ্রার পর যার কোনো মানে হয় না। আর তার অস্বাভাবিক রকম ক্ষুধাও পেয়েছে। সে বিছানা ছেড়ে উঠবে কি উঠবে না এ সম্পর্কে সিদ্ধান্ত নিতে অসমর্থ অবস্থায় উপরোক্ত চিন্তাগুলো যখন তার মনে প্রচণ্ড দ্রুতবেগে ছুটে চলেছে, ঘড়িতে এইমাত্র 6:45 বাজার ঘণ্টাধ্বনি হল। তখন খাটের মাথার ওপাশে দরজার ওপর একটা সতর্ক টোকা পড়ল। গ্রেগর? তার মায়ের গলা শোনা গেল। 6:45 বাজে, তোমার ট্রেন ধরতে হবে না? সেই স্নিগ্ধ কণ্ঠস্বর। গ্রেগর জবাব দিতে গিয়ে নিজের গলার আওয়াজ শুনে অসম্ভব চমকে গেল। তার নিজেরই গলার আওয়াজ, সে কথা সত্য, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার কণ্ঠস্বরের আড়ালে ভয়ঙ্কর নিচু গ্রামের একটানা একটা কিচকিচ শব্দ হল, যার ফলে শুধু প্রথম এক মুহূর্তের জন্য কথাগুলো স্পষ্ট আকৃতি পেল। তারপরে গম গম করে উঁচু লয়ে উঠে সেই ধ্বনির আড়ালে কথাগুলোর সমস্ত অর্থ নস্যাৎ হয়ে গেল। ফলে কারো পক্ষে সে যে যথার্থ কি শুনল তা বোঝা সম্ভবপর হল না। গ্রেগরের ইচ্ছা হলো সমস্ত ব্যাপারটা সে বিশদ ব্যাখ্যা করে বুঝিয়ে বলে, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে সে শুধু বলল, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ মা, আমি এখনই উঠে পড়ছি। তাদের দুজনের মধ্যবর্তী কাঠের দরজার জন্য নিশ্চয়ই তার কণ্ঠস্বরের পরিবর্তন বোঝা যায়নি, কারণ তার মা ওই কথা শুনে সন্তুষ্ট হয়ে পা টেনে টেনে সরে গেলেন। তবু ওই সামান্য সংলাপের ফলেই পরিবারের অন্যরা বুঝতে পারল যে গ্রেগর এখনো বাড়িতে আছে। এটা তারা আশা করেনি। আর তাই তার বাবা ইতিমধ্যে পাশের দিকের একটা দরজায় হাতের মুঠি দিয়ে আস্তে আস্তে ধাক্কা দিতে শুরু করেছেন। তিনি ডাক দিলেন, গ্রেগর, গ্রেগর, তোমার কি হয়েছে? একটু পরে তিনি আবার ডাকলেন, এবার আগের চাইতে ভারী গলায়। পাশের দিকের অন্য দরজার কাছ থেকে তার বোন নিচু করুণ গলায় জিজ্ঞাসা করল, গ্রেগর, তোমার কি শরীর খারাপ? কিছু লাগবে তোমার? গ্রেগর একই সঙ্গে দুজনকে উত্তর দিল, প্রতিটি শব্দ আস্তে আস্তে, সুস্পষ্টভাবে। দু শব্দের মধ্যে অনেকখানি বিরতি দিয়ে ভেঙে ভেঙে সে বললে, যেন তার কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক শোনায়, এই আমি তৈরি হয়ে গেলাম বলে। ওর বাবা তখন আবার নাস্তার টেবিলে ফিরে গেলেন, কিন্তু বোন ফিসফিস করে বলল, গ্রেগর, দরজা খোলো, খোলো। কিন্তু দরজা খোলার কথা গ্রেগর মোটেই ভাবল না। আর বাইরে ভ্রমণ করার সময় রাত্রিতে ঘরের দরজায় তালা দিয়ে শোবার যে প্রাজ্ঞ অভ্যাস সে রপ্ত করেছিল, বাড়িতেও যা সে বজায় রেখেছিল, তার জন্যে এখন নিজেকে সে ধন্যবাদ জানালো। তার তাৎক্ষণিক ভাবনা হলো কোনো রকম বাধা বিপত্তি ছাড়া চুপচাপ বিছানা ছেড়ে ওঠা, কাপড় জামা পরা, সর্বোপরি সকালের নাস্তাটা খাওয়া, এবং তারপর আর কি করা যায় সেটা ঠিক করা। কারণ সে বেশ বুঝতে পারছিল যে বিছানায় শুয়ে শুয়ে
হাজার ভাবনা চিন্তা করলেও কোনো তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তে সে পৌঁছতে পারবে না। তার মনে পড়ল সে অনেক সময় বিছানায় শোয়া অবস্থায় সে শরীরের নানা স্থানে বহু ছোটখাটো ব্যথা বেদনা অনুভব করেছে, সম্ভবত বেকায়দায় শোয়ার জন্য। তারপর বিছানা ছেড়ে ওঠার পর দেখা গেছে যে সেসব ব্যথা বেদনা সবই কাল্পনিক। গভীর প্রত্যাশা নিয়ে সে ভাবল যে আজকে সকালের এই দুঃস্বপ্ন বিভ্রান্তিও আস্তে আস্তে কেটে যাবে। তার কণ্ঠস্বরের পরিবর্তন আর কিছু নয়, একটা কঠিন ঠান্ডার আক্রমণের পূর্বাভাস মাত্র। তার মতো ভ্রাম্যমাণ বাণিজ্যিক কর্মচারীদের নিত্যদিনের অসুখ, এ বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ রইল না। লেপটা সে খুব সহজে সরিয়ে দিতে পারল। নিজেকে একটু ফোলাতেই সেটা আপনা থেকে পিছলে পড়ে গেল। কিন্তু এর পরবর্তী কাজটা বেশ কঠিন হল, বিশেষ করে তার অস্বাভাবিক প্রশস্ততার কারণে। নিজেকে উঁচু করে তুলে ধরার জন্যে তার দরকার ছিল হাত আর বাহুর। সে জায়গায় তার আছে শুধু অজস্র ছোট ছোট পা, যেগুলো একটু স্থির না থেকে সারাক্ষণ শুধু এদিক ওদিক নড়ছে, আর যার নড়াচড়া সে কিছুমাত্র নিয়ন্ত্রণ করতে পারছে না। সে একটা পা বাঁকাতে চেষ্টা করল, কিন্তু ওটার সঙ্গে সঙ্গে আবার সোজা হয়ে গেল। একটা পা যখন সে শেষ পর্যন্ত বাঁকালো, তখন দেখা গেল যে অন্য পাগুলো ভয়ঙ্কর বিরক্ত অস্থির হয়ে পাগলের মতো নড়ছে। গ্রেগর আপন মনে বলল, কিন্তু এরকম অলসভাবে বিছানায় শুয়ে থাকলেই বা কী লাভ হবে? তার মনে হলো প্রথমে শরীরের নিচের অংশটার সাহায্যে সে বোধহয় বিছানা থেকে নামতে পারবে, কিন্তু এই নিচের অংশটা সে এখনো দেখেনি। এ সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা তার হলো না। আর ওই অংশ নাড়ানোও দেখা গেল দুঃসাধ্য। খুব আস্তে আস্তে সেটা নড়ল। তারপর বিরক্তিতে প্রায় ক্ষেপে গিয়ে সে যখন শেষ পর্যন্ত নিজের সমস্ত শক্তি একত্রিত করে বেপরোয়াভাবে একটা ধাক্কা দিল, তখন দেখা গেল যে সে দিকের হিসেবে ভুল করেছে। খাটের পায়ের দিকে গিয়ে তার দেহ ধাক্কা খেয়েছে। আর তখনই একটা প্রচণ্ড জ্বালাময় ব্যথা তাকে জানিয়ে দিল যে এই মুহূর্তে সম্ভবত তার দেহের নিম্নাংশই সবচাইতে বেশি স্পর্শকাতর। কাজেই সে তার শরীরের ঊর্ধ্বাংশ প্রথমে বাইরে নামিয়ে আনতে সচেষ্ট হল। খুব সতর্কতার সঙ্গে সে নিজের মাথা খাটের কিনারার দিকে নিয়ে গেল। এটা বেশ সহজেই করা গেল এবং তার দেহের প্রশস্ততা ও ঘনত্ব সত্ত্বেও অবশেষে সেটা তার মাথার গতিধারা অনুসরণ করতে সক্ষম হল। তবু যখন সে তার মাথা শেষ পর্যন্ত খাটের কিনারার ওপাশে নিয়ে যেতে সক্ষম হল, তখন সে আর অগ্রসর হতে সাহস করল না। কারণ এইভাবে যদি সে নিজেকে নিচে পড়তে দেয়, তাহলে কোনো অলৌকিক কাণ্ড ছাড়া নিজের মাথাকে সে আঘাতের হাত থেকে কিছুতেই বাঁচাতে পারবে না। আর যে করেই হোক এখন তার সংজ্ঞা হারানো চলবে না। ঠিক এই মুহূর্তে তার চাইতে সে বরং বিছানাতেই শুয়ে থাকবে। কিন্তু আরেকবার সেই একই রকম চেষ্টার পুনরাবৃত্তির পর সে যখন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে পূর্বতন অবস্থায় শুয়ে পড়ল আর তার পালকগুলোকে সম্ভব হলে আগের চাইতেও বেশি অস্থির হয়ে পরস্পরের সঙ্গে জড়াজড়ি করে নড়তে দেখল এবং ওই স্বতঃস্ফূর্ত অসম্বন্ধ বিভ্রান্তির মধ্যে শৃঙ্খলা আনবার কোনো উপায়ই সে খুঁজে পেল না, তখন সে আপন মনে আবার বলল যে বিছানায় শুয়ে থাকা অসম্ভব। এখন বিছানা থেকে উঠে পড়তে পারার ক্ষীণতম সম্ভাবনার জন্য সর্বস্ব পণ করে ঝুঁকি নেওয়াই হবে তার পক্ষে সবচাইতে বেশি বুদ্ধিমানের কাজ। একই সঙ্গে সে ইত্যবসরে নিজেকে স্মরণ করিয়ে দিতে ভুলল না যে ঠান্ডা মাথায় চিন্তা করা যতটা সম্ভব ঠান্ডা মাথায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের চাইতে বহুগুণ ভালো। এরকম মুহূর্তে সে যথাসম্ভব তীক্ষ্ণ চোখে জানলার দিকে তাকালো, কিন্তু দুর্ভাগ্যবশত ভোরের কুয়াশার একটা সম্ভাবনা তখন সরু রাস্তার ওপাশ পর্যন্ত ঝাপসা করে তুলেছে। ফলে ওই দৃশ্য তার জন্য কোনো উৎসাহ বা সান্ত্বনা আনয়ন করল না। অ্যালার্ম ঘড়িটা আবার বেজে উঠতেই সে মনে মনে বলল, 7টা হয়ে গেল, এর মধ্যে সকাল 7টা, অথচ এখন এত ঘন কুয়াশা। সামান্য কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকল সে। শ্বাস প্রশ্বাস নিল হালকাভাবে, যেন এরকম পরিপূর্ণ প্রশান্তির ফলে সে আশা করছে সবকিছু আবার বাস্তব ও স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। কিন্তু তখনই সে আবার মনে মনে বলল, 7:15 বাজবার আগে আমাকে যে করে হোক পুরোপুরি বিছানা ছেড়ে উঠে পড়তেই হবে। এর মধ্যে আপিস থেকে কেউ না কেউ আমার খোঁজ করতে এসে পড়বে, কারণ 7টার আগেই তো আপিস খুলে যায়। এবার সে তার সারা শরীর একই তালে একটু একটু করে দোলাতে শুরু করল। পরিকল্পনা ছিল এইভাবে দুলতে দুলতে সে একবার বিছানার বাইরে চলে আসতে পারবে। এইভাবে যদি সে নিজেকে তুলে আনতে পারে, তাহলে ঠিক পড়ার মুহূর্তে সে মাথাটাকে সম্পূর্ণ একপাশে বাঁকিয়ে
জখমের হাত থেকে রক্ষা করতে সক্ষম হবে। পিঠটা বেশ শক্তই মনে হচ্ছে, কার্পেটের উপর পড়লে তেমন ক্ষতি হবে না। তার সবচাইতে বেশি দুশ্চিন্তা হলো এই ভেবে যে পড়ার সময় ধপাস করে যে জোর একটা শব্দ হবে সেটা সে কিছুতেই রোধ করতে পারবে না, এবং সেটা শুনে দরজার ওপাশের সবাই আতঙ্কিত না হলেও সম্ভবত খুবই চিন্তিত হয়ে পড়বে। কিন্তু তবু ওই ঝুঁকি তাকে নিতে হবে। যখন সে খাট থেকে প্রায় অর্ধেক বার হয়ে এসেছে, এই নতুন পদ্ধতিটা বিশেষ একটা প্রয়াসের চাইতে তার কাছে অনেকটা খেলার মতোই বেশি মনে হলো। কারণ এখন শুধু দুলতে দুলতে নিজের দেহটা একটু একটু সরিয়ে নিয়ে আসা। তখন তার হঠাৎ মনে পড়ল সে যদি একটু সাহায্য পেত তাহলে ব্যাপারটা কত সহজ হয়ে যেত। দুজন শক্তিশালী মানুষ, বাবা আর কাজের মেয়েটির কথা মনে পড়ল তার, থাকলেই যথেষ্ট হতো। তার পিঠের নিচ দিয়ে ওদের বাহু ঢুকিয়ে তাকে খাট থেকে তুলে নিচে নামিয়ে দিলেই হবে। তারপর ওরা একটু ধৈর্য ধরে থাকলে সে নিজেই মেঝের উপর তার শরীরটাকে উল্টে নিতে পারবে। তার আশা আছে যে ততক্ষণে ওর পাগুলো নিজেদের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পাবে। তাহলে তালাবন্ধ দরজাটাকে উপেক্ষা করে ওর কি সাহায্যের জন্য চেঁচিয়ে ওঠা উচিত? নিজের দুর্দশা সত্ত্বেও একথা ভেবে সে হাসি চাপতে পারল না। এখনও এতখানি এগিয়ে গেছে যে দেহের ভারসাম্য আর প্রায় রাখতে পারছিল না। সে সজোরে নিজেকে একটা দোলা দিল। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তার স্নায়ুকে শক্ত করে নিতে হবে, কারণ আর 5 মিনিট পরেই 7:15 বেজে যাবে। আর ঠিক তখনই সামনের দরজায় ঘণ্টি বেজে উঠল। আপন মনে সে বলল, হয়েছে, আপিস থেকে লোক এসেছে। তার শরীর শক্ত টান টান হলো, শুধু তার ছোট ছোট পাগুলো আগের চাইতেও দ্রুত বেগে নড়তে লাগলো। একটুখানি সময়ের জন্য পূর্ণ নীরবতা বিরাজ করল। একটা যুক্তিহীন আশায় বুক বেঁধে গ্রেগর মনে মনে বলল, ওরা দরজা খুলবে না। কিন্তু না, কাজের মেয়েটি তার স্বভাবসিদ্ধ ভারী পা ফেলে বাইরের দরজার দিকে এগিয়ে গিয়ে সেটা খুলে দিল। দর্শনার্থীর প্রথম সুপ্রভাত কথাটি শোনা মাত্র গ্রেগর বুঝতে পারল কে এসেছে। মুখ্য কেরানি স্বয়ং। কি ভাগ্য! সামান্যতম বিচ্যুতি যেখানে গভীরতম সন্দেহের জন্ম দেয়, সেরকম একটি ফার্মে তাকে কাজ করতে হচ্ছে। সকল কর্মচারী কি হাড় বজ্জাত? তাদের মধ্যে কি এমন একজনও বিশ্বস্ত নিবেদিত চিত্ত মানুষ থাকতে পারে না, যে ফার্মের ঘণ্টাখানেক সময় অপচয় করার জন্য বিবেকের দংশনে প্রায় পাগল হয়ে যেতে পারে, যে সত্যি সত্যি তার শয্যা ত্যাগ করতে অক্ষম? যদি খোঁজ নেয়ার দরকারই হয়, তাহলে কি একজন শিক্ষানবিশকে পাঠালেই চলত না? স্বয়ং মুখ্য কেরানিকেই আসতে হবে, যেন সমস্ত পরিবারের সামনে, একটি নিরপরাধ পরিবারের সামনে এই ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে দেয়া যায় যে এইরকম সন্দেহজনক পরিস্থিতিতে তার চাইতে কম অভিজ্ঞ কাউকে খোঁজ নেবার জন্য পাঠানো যায় না। এবং অন্য কোনো সক্রিয় ইচ্ছার চাইতেও এইসব ভাবনাপ্রসূত। উত্তেজনার ফলেই সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে নিজেকে বিছানার বাইরে ঠেলে ফেলতে সক্ষম হল। ধপ করে একটা শব্দ হলো, বেশ জোরেই, কিন্তু চুরমার করার মতো প্রচণ্ড জোরে নয়। কার্পেটটা তার পতনের বেগ কমিয়ে দিল, আর তার পিঠও যে যতটা ভেবেছিল ততটা টান টান মনে হলো না। ফলে একটু স্থূল ধপার শব্দ হলো শুধু, তেমন চমকাবার মতো কিছু নয়। কেবল সে যথেষ্ট সতর্কতার সঙ্গে তার মাথা উঁচু করে ধরতে পারেনি, তাই সেখানে একটু চোট পেয়েছে। সে মাথাটা ঘুরিয়ে ব্যথা আর বিরক্তিতে কার্পেটের উপর ঘষল। মুখ্য কেরানি বাঁ পাশের ঘর থেকে বলে উঠল, ওখানে কি একটা পড়ার শব্দ হলো? গ্রেগর মনে মনে ভাবতে চেষ্টা করল, আজ তার ক্ষেত্রে যা ঘটেছে তা যেন কোনো একদিন মুখ্য কেরানির ভাগ্যে ঘটে। এমন যে ঘটতে পারে তা কারো পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। কিন্তু এই অনুমানের কড়া প্রতিবাদ রূপেই যেন পাশের ঘর থেকে মুখ্য কেরানির দৃঢ় পদক্ষেপে শব্দ শোনা গেল। তার পেটেন্ট চামড়ার বুটজুতোর মচমচ আওয়াজ উঠল। ডান পাশের ঘরের দিক থেকে তার বোন তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য ফিসফিস করে বলল, গ্রেগর, মুখ্য কেরানি এসেছেন। গ্রেগর আপন মনে অস্ফুট কণ্ঠে বলল, জানি, কিন্তু সে গলা উঁচু করতে সাহস পেল না, আর তাই তার বোন ওর কথা শুনল না। এবার তার বাবা বাঁ পাশের ঘর থেকে বললেন, গ্রেগর, মুখ্য কেরানি সাহেব এসেছেন। তিনি জানতে চান তুমি ভোরের ট্রেনটা ধরনি কেন। আমরা তাকে কি বলবো জানি না, তাছাড়া তিনি মুখোমুখি নিজে তোমার সঙ্গে কথা বলতে চান। দয়া করে দরজা খোলো। তোমার ঘরের অগোছালো অবস্থার জন্য তিনি কিছু মনে করবেন না।
ইতিমধ্যে মুখ্য কেরানি অমায়িক কণ্ঠে সম্ভাষণ জানালেন, সুপ্রভাত মিস্টার শামসা। বাবা তখনও দরজার ওপাশ থেকে তাকে লক্ষ্য করে কথা বলছেন। আর একই সঙ্গে তার মা মুখ্য কেরানিকে উদ্দেশ্য করে বললেন, ওর শরীর ভালো নেই, বিশ্বাস করুন ও অসুস্থ। তা না হলে ও কি জন্য ট্রেন মিস করবে? কাজ ছাড়া ওর মাথায় আর কোনো ভাবনা নেই। সন্ধ্যায় কোথাও বেড়াতে বেরোয় না, মাঝে মাঝে আমি তো চটে যাই। গত 8 দিনের মধ্যে ও একদিন বিকেলেও বাইরে যায়নি। চুপচাপ টেবিলে বসে সে হয় খবরের কাগজ পড়ে, নয়তো রেলওয়ে টাইম টেবিলের পাতা উল্টে পাল্টে দেখে। একমাত্র টুকটাক হাতের কাজ করে সে যে আনন্দ পায়। এই তো 2-3 দিন ধরে বিকেলে কাজ করে সে ছোট্ট একটা ছবির ফ্রেম তৈরি করেছে। কি চমৎকার যে হয়েছে আপনি দেখলে বুঝবেন। এক্ষুনি গ্রেগর দরজা খুললেই দেখতে পারেন, ওর ঘরে ঝুলিয়ে রেখেছে। আপনি আসায় আমি সত্যি খুশি হয়েছি স্যার। আমাদের কথায় ও কিছুতেই দরজা খুলল না, ভীষণ একরোখাও। আমার কোনো সন্দেহ নেই যে ও অসুস্থ, কিন্তু আজ সকালে ও সে কথা মানতেই চাইছে না। গ্রেগর ধীরে ধীরে খুব সাবধানে বলল, আমি এক্ষুনি আসছি। পাছে ওদের কথাবার্তা শুনতে না পায় সেই ভয়ে ও দরজার কাছ থেকে 1 ইঞ্চি নড়ল না। মুখ্য কেরানি বললেন, আমি তো ম্যাডাম আর অন্য কোনো কারণের কথা ভাবতে পারছি না। আশা করি সিরিয়াস কিছু নয়। অবশ্য অন্যদিক থেকে আমাকে একথাও বলতে হবে যে আমাদের ব্যবসায়ীদের সৌভাগ্যবশতই বলুন কিংবা দুর্ভাগ্যবশতই বলুন, ছোটখাটো অসুস্থতা উপেক্ষা করতে হয়। কারণ ব্যবসা সংক্রান্ত কাজকর্ম তো আর ফেলে রাখা যায় না। গ্রেগরের বাবা অধৈর্য হয়ে দরজায় আবার ধাক্কা দিয়ে বললেন, তো মুখ্য কেরানি সাহেব কি এখন ঢুকতে পারবেন? গ্রেগর বলল, না। এই অস্বীকৃতির কথা শুনে বাঁ দিকের ঘরে একটা বেদনাদায়ক নীরবতা নেমে এলো, আর ডান দিকের ঘরে তার বোন ডুকরে কাঁদতে শুরু করল। তার বোন অন্যদের সঙ্গে যোগ দেয়নি কেন? হয়তো এইমাত্র সে বিছানা ছেড়ে উঠেছে, এখনো হয়তো কাপড় জামা পরতেই আরম্ভ করেনি। তো সে কাঁদছে কেন? সে যে উঠে মুখ্য কেরানিকে ঘরে ঢুকতে দিতে পারছে না সেজন্য? নাকি মুখ্য কেরানি আবার সেই পুরনো ঋণের জন্য তার মা বাবাকে অস্থির করে তুলবেন সেজন্যে? এই মুহূর্তে ওসব জিনিস নিয়ে নিশ্চয়ই মাথা ঘামাবার দরকার নেই। গ্রেগর এখনও বাড়িতে আছে, আর তার পরিবারকে ত্যাগ করার কথা সে একটুও ভাবছে না। সত্য বটে, এই মুহূর্তে সে কার্পেটের উপর শুয়ে আছে, এবং তার বর্তমান অবস্থার কথা জানা থাকলে কেউ নিশ্চয়ই আশা করতে পারত না যে গ্রেগর এখন দরজা খুলে মুখ্য কেরানিকে ঘরে ঢুকতে দেবে। কিন্তু এইরকম সামান্য অসৌজন্যের জন্যে, যার কারণ কিনা পরে কোনো একসময় পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যাবে, গ্রেগরকে নিশ্চয়ই তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা চলে না। গ্রেগরের মনে হলো এখন কান্নাকাটি বা অনুরোধ উপরোধ না করে তাকে একটু শান্তিতে থাকতে দিলেই সেটা সঙ্গত হতো। অবশ্য নিজেদের অনিশ্চয়তা তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছিল, এবং সেজন্য তাদের আচরণ অবশ্য ক্ষমার্হ। এবার মুখ্য কেরানি আরেকটু গলা উঁচিয়ে ডাকলেন, মিস্টার শামসা, আপনার কি হয়েছে? ঘরের মধ্যে আছেন আপনি, দরজা বন্ধ করে রেখেছেন, শুধু হাঁ কিংবা না বলে প্রশ্নের জবাব দিচ্ছেন, মা বাবাকে অনর্থক কষ্ট দিচ্ছেন। আর এটা অবশ্য এমনি প্রসঙ্গক্রমে বলছি, অবিশ্বাস্যভাবে আপনি আপনার ব্যবসায়িক দায়িত্ব অবহেলা করছেন। আমি আপনার মা বাবার নামে, আপনার কর্মাধ্যক্ষের নামে জিজ্ঞাসা করছি, আমি মিনতি করছি, আপনি এক্ষুনি আপনার আচরণের একটা পরিষ্কার ব্যাখ্যা দিন। আপনি আমাকে অবাক করছেন, সত্যি অবাক করছেন। আমি আপনাকে ভেবেছিলাম একজন চুপচাপ নির্ভরযোগ্য মানুষ, আর এখন আপনি হুট করে এক ধরনের একটা বিশ্রী আচরণ করতে শুরু করে দিলেন। আপনার হাওয়া হয়ে যাওয়ার একটা সম্ভাব্য কারণ সম্পর্কে অবশ্য কর্মাধ্যক্ষ আজ সকালে আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। সম্প্রতি ক্যাশ পেমেন্টের জন্য আপনার জিম্মায় যে টাকা দেওয়া হয়েছে তার প্রতি ইঙ্গিত করেছেন তিনি, কিন্তু আমি এরকম জোর দিয়ে বলেছি যে এটা হতেই পারে না। কিন্তু এখন আপনার অবিশ্বাস্য গোয়ার্তমি প্রত্যক্ষ করার পর আপনার পক্ষাবলম্বনের আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই, আর ফার্মে আপনার অবস্থানও তেমন সুদৃঢ় নয়। আমি গোপনে আপনাকে একথা বলার ইচ্ছা নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু আপনি যখন এইভাবে অনর্থক আমার সময় নষ্ট করছেন, তখন আপনার মা বাবাও সব কথা শুনুক। কিছুদিন যাবৎ আপনার কাজকর্ম খুবই অসন্তোষজনক হচ্ছিল। স্বীকার করেই যে বর্তমান মৌসুম খুব একটা ছুটিয়ে ব্যবসা করার সময় নয়, তবু কোনো ব্যবসায়ী করা যাবে না তা হতে পারে না মিস্টার শামস। এবার উত্তেজনায় আত্মবিস্মৃত হয়ে সবকিছু ভুলে গিয়ে গ্রেগর বলে উঠল, কিন্তু স্যার,
আমি তো এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। সামান্য একটু অসুস্থতা, হঠাৎ মাথাটা ঘুরে গেল, তাই আমি বিছানা থেকে উঠতে পারিনি। এখনো আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু এখন ভালো লাগছে শরীর, উঠে পড়ছি এক্ষুনি। আর 2-1 মিনিট সময় দিন আমাকে। না, যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো নেই আমি, কিন্তু আসলে ঠিকই আছি। কিন্তু ওরকম সামান্য একটা জিনিস কিভাবে একজনকে এমন কাবু করে ফেলতে পারে? কাল রাতেই তো আমি সম্পূর্ণ ঠিক ছিলাম। আমার মা বাবা আপনাকে সে কথা বলতে পারবেন। অবশ্য কিছু একটা ঘটতে যাচ্ছে তার একটু আভাস পেয়েছিলাম ঠিকই, তার কিছু লক্ষণ নিশ্চয়ই আমার আচরণে ফুটে উঠেছিল। এ কথা আমি অফিসে রিপোর্ট করিনি কেন? কারণ মানুষ সবসময় ভাবে যে বাড়িতে বসে না থেকেও অসুস্থতা সারিয়ে তোলা যায়। স্যার, আমার বাবা মাকে রেহাই দিন। আমাকে যে কথা বলে আপনি তিরস্কার করছেন তার কোনো ভিত্তি নেই। আমাকে কেউ এক বিন্দু বিসর্গ আগে বলেনি। সম্ভবত আমি যে সর্বশেষ অর্ডারগুলো জোগাড় করেছি তাও আপনি দেখেননি। যাই হোক, আমি এখনও 8টা ট্রেন ধরতে পারবো। এই কয়েক ঘন্টার বিশ্রামে আমার উপকারই হলো। আপনাকে, স্যার, আমি আর আটকে রাখতে চাই না। আমি শিগগিরই কাজে লেগে পড়ব। আপনি দয়া করে সে কথা কর্মাধ্যক্ষের কাছে গিয়ে বলুন এবং আমার ক্ষমা প্রার্থনার কথা তাকে জানান। হুড়মুড় করে গ্রেগর কথাগুলো বলল। কি যে বলছে তার সঠিক জ্ঞানও নেই। আর বলতে বলতে সে বেশ সহজে সিন্দুকটার কাছে পৌঁছে গেল। শুয়ে শুয়ে যে অভ্যাস করেছিল বোধহয় সেজন্যই এটা সম্ভব হলো। এখন সে তার সাহায্যে নিজেকে উপরে তুলতে চেষ্টা করল। সে সত্যি সত্যি দরজা খুলে দিতে চাইল, নিজেকে দেখাতেও মুখ্য কেরানির সঙ্গে কথা বলতে চাইল। তাদের ওইরকম পীড়াপিড়ির পর তাকে দেখে ওদের কি প্রতিক্রিয়া হয় সেটা জানতে চাইল। তারা যদি ভয়ে শিউরে ওঠে তাহলে তার আর দায় দায়িত্ব থাকবে না, তখন সে চুপচাপ পড়ে থাকতে পারবে। কিন্তু তারা যদি শান্তভাবে ব্যাপারটা মেনে নেয় তাহলে তার অস্থির হবার কোনোই কারণ থাকবে না। তখন তাড়াহুড়ো করলে সে সত্যি সত্যি স্টেশনে গিয়ে 8টা ট্রেনটা ধরতে পারবে। প্রথম দিকে সে কয়েকবার সিন্দুকের মসৃণ গা বেয়ে পিছলে পড়ে গেল, কিন্তু অবশেষে একটা ঝাঁকুনি দিয়ে সোজা দাঁড়াতে সক্ষম হল। শরীরের নিম্নাংশের যন্ত্রণাকে সে আর আমল দিল না, যদিও তা খুব জ্বালা করছিল। এরপর সে নিজেকে নিকটবর্তী একটা চেয়ারের পেছনের দিকে নামিয়ে এনে তার ছোট ছোট পাগুলো দিয়ে তার কিনারা আঁকড়ে ধরল। এর ফলে সে আবার নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেল এবং নিজে কথা বলা বন্ধ করল, কারণ এখন সে মুখ্য কেরানির কথা শুনতে পাচ্ছে। আপনারা কি ওর একটা কথা বুঝতে পারলেন? প্রধান কেরানি জিজ্ঞেস করছেন তার বাবা মাকে। সে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে না তো? ওহ খোদা! কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল তার মা। মনে হচ্ছে খুবই অসুস্থ, আর আমরা কিনা ওকে এখানে বসে জ্বালাচ্ছি। গ্রেটি, গ্রেটি! তিনি ডাকতে লাগলেন। মা! অন্য পাশ থেকে জবাব দিল তার বোন। গ্রেগরের কামরার দুই পাশ থেকে কথা বলছে দুজনে। এক্ষুনি ডাক্তার ডেকে আন, গ্রেগর অসুস্থ। ডাক্তারের কাছে দৌড়া, জলদি। গ্রেগর কিভাবে কথা বলছিল শুনেছিস? পশুর গলার মতো শোনাচ্ছিল, বললেন প্রধান কেরানি। তার মায়ের তীক্ষ্ণ চিৎকারের তুলনায় ওনার স্বর লক্ষণীয় রকমের নিচু। আন্না, আন্না! হলঘরটার মধ্য দিয়ে রান্নাঘরের দিকে চেঁচিয়ে ডাকতে লাগলেন তার বাবা। হাততালি দিচ্ছেন তিনি। এক্ষুনি একটা তালাওয়ালা ডেকে আনো। এর মধ্যে এই দুই মেয়ে স্কার্টের শোঁশো শব্দ তুলে হলঘর দিয়ে দৌড়ে যেতে লেগেছে। তার বোন এত তাড়াতাড়ি কাপড় পরতে পারল কি করে? আর ধরাম করে সামনের দরজা খুলে বেরিয়ে গেল তারা। দরজা বন্ধ করার কোনো শব্দ হলো না। অনুমান করা যায় ওরা দরজা খুলেই রেখে গেছে, ঠিক যেমনটা ঘটে কোনো বাড়িতে বিরাট কোনো দুর্ঘটনা ঘটলে। তবে গ্রেগর অনেকখানি শান্ত হয়ে এসেছে। সত্য যে তার কথাগুলো আসলেই আর বোধগম্য হওয়ার মতো নেই, যদিও তার কাছে যথেষ্ট স্পষ্ট বলেই মনে হয়েছে। আগের চেয়ে স্পষ্ট তো বটেই। মনে হয় তার কান ওই ধ্বনির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। যা হোক, এতক্ষণে অন্য সবাইকে অন্তত এইটুকু তো বোঝানো গেল যে তার কিছু একটা সমস্যা সত্যিই হয়েছে, আর সে কারণেই তারা এখন তাকে সাহায্য করতে প্রস্তুত। যেরকম সাহস ও দৃঢ়তার সঙ্গে প্রথম নির্দেশগুলো দেওয়া হলো তাতে স্বস্তি পেল গ্রেগর। তার মনে হতে লাগলো আবার সে ফিরে এসেছে মনুষ্যর সঙ্গে, আর সে আশা করতে লাগলো ডাক্তার ও তালাওয়ালা এদের মধ্যে যথার্থ কোনো পার্থক্য না টেনেই দুজনের কাছ থেকেই চমৎকার ও বিস্ময়কর কোনো সফলতার। আসন্ন চূড়ান্ত আলাপটার কথা ভেবে
গলা যদ্দূর সম্ভব সাফ করে নিয়ে একটু কাশল সে। যদিও সাবধান থাকলেও খুব নিঃশব্দে ওটা করার ব্যাপারে, কারণ তার কাশিও তো পুরোপুরি মানুষের মতো শোনাতে না পারে। আর এই ব্যাপারে নিজের বিচারবুদ্ধির ওপরেই তার আর ভরসা নেই। এরই মধ্যে পাশের ঘরে নেমে এসেছে একদম নীরবতা। হতে পারে প্রধান কেরানির সঙ্গে তার বাবা মা বসে আছেন টেবিলে, ফিসফিস করছেন। হতে পারে তারা সবাই ঝুঁকে দাঁড়িয়ে আছেন দরজার উপরে আর কান পেতে শুনছেন। নিজেকে আস্তে আস্তে ধাক্কা দিয়ে দরজার কাছে নিয়ে যেতে লাগলো গ্রেগর। চেয়ারটা আঁকড়ে ধরে থেকে তারপর ওটা ছেড়ে দিয়ে শরীর ছুড়ে দিল দরজার গায়ে। ওখানে ঠেস দিয়ে খাড়া হলো এবার। তার পাগুলোর তলার দিকটা খানিক আঠালো মতো। এই খাটুনির ফলে এখন জিরিয়ে নিতে হচ্ছে খানিক্ষণ। এরপর মুখ দিয়ে তালায় চাবি ঘুরানোর কাজে এগিয়ে গেল সে। দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল তার ঠিক দাঁত বলতে কিছু নেই। তাহলে চাবিটা সে শক্ত করে ধরবে কি দিয়ে? তবে অন্যদিকে দাঁতের বদলে নিশ্চিত খুবই শক্তিশালী এক চোয়াল পেয়েছে সে। চোয়াল দিয়ে চাবিটা সে এমনকি ঘুরাতে সফলও হলো। কিন্তু নিঃসন্দেহে এতে যে তার বড় ক্ষতি হয়ে যাচ্ছে সে ব্যাপারে কোনো হুঁশই ছিল না। তার মুখ থেকে বের হতে লাগলো বাদামে একটা রস। চাবির গা বেয়ে তা ফোঁটায় ফোঁটায় পড়ছে মেঝের উপর। পাশের ঘরে বলে উঠলেন প্রধান কেরানি, উনি চাবি ঘোরাচ্ছেন? সন্দেহ নেই এই কথাটা গ্রেগরের জন্য বিরাট উৎসাহের। কিন্তু তাদের সবারই উচিত তাকে সরবে উৎসাহিত করে যাওয়া। উচিত তার বাবা মায়েরও। চালাও গ্রেগর, চালিয়ে যাও। তাদের সবারই উচিত চিৎকার করে বলতে থাকা, ধরে থাকো, চাবি ঘুরাতে থাকো। সবাই তার এই চেষ্টাটা তীব্র উত্তেজনা নিয়ে লক্ষ্য করছে, এমনটা কল্পনা করে সে মরিয়া হয়ে চোয়াল দিয়ে সেই মুহূর্তে সবটুকু শক্তিতে চেপে ধরে থাকলো চাবি। যেই না ওটা ঘুরতে শুরু করলো সেই অমনি গোল হয়ে ঘুরতে লাগলো তালার চারদিকে। এখন শুধু মুখ দিয়ে ধরেই সে শরীর ঝুলিয়ে রেখেছে শূন্যে। আর হয় চাবি ধরে ঝুলে থাকছে, নয়তো শরীরের সব শক্তি দিয়ে আবার চাবি দরকার মতো ঠেসে ধরছে নিচের দিকে। শেষমেশ তালাটার খট করে খুলে যাওয়ার পরিষ্কার আওয়াজ আক্ষরিক অর্থেই গ্রেগরকে জাগিয়ে তুলল। স্বস্তির এক গভীর শ্বাস ফেলে সে নিজেকে বলল, তাহলে তালাওয়ালার আর দরকার পড়ল না আমার। আর সেই সঙ্গে দরজা টেনে খোলার জন্য মাথাটা রাখল হাতলের গায়ে। যেহেতু এই কায়দায় দরজাটা খুলতে হলো তাকে, তাই ওটা হাট হয়ে খুলে যাওয়ার পরে গ্রেগর কিন্তু রয়ে গেল দৃষ্টির আড়ালে। এখন প্রথম তাকে দরজার এই পাল্লাটা ঘিরে আস্তে আস্তে এগুতে হচ্ছে। খুব সতর্কতার সঙ্গে তাকে করতে হচ্ছে এই কাজ, কারণ এই ঘরে ঢোকার সময় পিঠের উপর চিত হয়ে পড়ে যাওয়া চলবে না কোনো মতেই। এই কঠিন কাজে গ্রেগর যখন মগ্ন, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার কোনো ফুসরত নেই, তখন সে শুনল প্রধান কেরানি একটা সুউচ্চ ওহ শব্দ করলেন। দমকা বাতাসের মতো শোনাল তা। আর এখন সে ওনাকে দেখতেও পাচ্ছে। হাঁ করা মুখটা হাত চাপা দিয়ে দাঁড়িয়ে আছেন দরজার খুব কাছেই। তারপর পেছাতে শুরু করেছেন ধীরে ধীরে, যেন বা অদৃশ্য কোনো শক্তির অটল চাপে তাড়িত। তার মা প্রধান কেরানির উপস্থিতি সত্ত্বেও এখনো রাতের চুল ঠিকঠাক না করে ওরকম এলোমেলো চুলেই দাঁড়িয়ে আছেন। শুরুতে নিজের দুই হাত এঁটে থেকে তাকালেন তার স্বামীর দিকে। তারপর গ্রেগরের দিকে দুই পা এগিয়ে এসেই ঢলে পড়লেন মেঝেই। স্কার্টটা গোল হয়ে ঢেউ খেলে থাকলো মহিলার চারপাশে, আর তার মুখ ডুবে গেল বুকের আড়ালে। দেখা যাচ্ছে না মুখটা। গ্রেগরের বাবা একটা ভীতি জাগানো ভঙ্গি করে নিজের মুঠো পাকালেন, যেন তিনি পটিয়ে গ্রেগরকে তার ঘরে ফেরত পাঠাতে চাচ্ছেন। তারপর এক অনিশ্চিত দৃষ্টি নিয়ে দেখতে লাগলেন বৈঠকখানার চারপাশটা। হাত দিয়ে চোখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কান্নায় ফুলে উঠতে লাগলো তার চওড়া বুক। এরপর গ্রেগর আর ঢুকল না ঘরে। দরজার অন্য পাল্লার হুকরার গায়ে হেলান দিয়ে থাকল সে। এ কারণে তার শরীরের শুধু অর্ধেকটাই দেখা যেতে লাগল। ধরের উপরে মাথাটা একদিকে কাত করা, অন্য সবাইকে দেখছে পিটপিটিয়ে। এর মধ্যে বাইরে অনেক বেশি ফর্সা হয়ে উঠেছে। রাস্তার ওপারে উল্টো দিকে অফুরন্ত লম্বা কালো ধূসর দালানটার একাংশ এখন দেখা যাচ্ছে পরিষ্কার। ওটা একটা হাসপাতাল। ওটার সামনের অংশে শক্ত খোপ খোপ সারি করে জানলাগুলো বসানো। বৃষ্টি পড়ছে এখনো, বড় ফোঁটাগুলো দেখা যাচ্ছে আলাদা আলাদা করে। আর মনে হচ্ছে একটা একটা করেই যেন মাটির দিকে নেমে আসছে ফোঁটাগুলো। টেবিলের উপর সাজানো রয়েছে অনেক পদের নাস্তা, কারণ গ্রেগরের বাবার কাছে সকালের নাস্তাটাই সারাদিনের প্রধান খাবার। ওগুলো খেতে খেতে তিনি কত রকমের যে খবরের কাগজ পড়বেন ঘন্টার পর ঘন্টা। ঠিক উল্টো দিকের দেয়ালে ঝুলে আছে গ্রেগরের সেনাবাহিনীর দিনগুলোর একটা ছবি।
এতে দেখা যাচ্ছে যে একজন লেফটেন্যান্ট তরবারির উপর রাখা এক হাত আর মুখে এক ভাবনাহীন হাসি। তার ভাবসাব আর গায়ের উর্দির কারণে দেখতে শ্রদ্ধায় যাচ্ছে। হল ঘরের দিকে যাওয়ার দরজাটা খোলা, আর যেহেতু ফ্ল্যাটের সদর দরজাও খোলা, তাই সিঁড়ির ল্যান্ডিং আর সিঁড়িঘরের ওপরের দিকটাও দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, বলল গ্রেগর, শুধু তারই যে মানসিক সুস্থিতি অক্ষুণ্ণ আছে এ বিষয়ে সে পুরোপুরি সচেতন। এখনই ঝটপট জামা কাপড় পরে কাপড়ের নমুনাগুলো বেঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছি আমি। আমাকে যেতে দেবেন তো নাকি? দেখতেই তো পারছেন স্যার, আমি গোয়ার লোক না। আমার কাজ আমার অনেক পছন্দের। ঘুরে বেড়ানোর এই চাকরিতে ক্লান্তি অনেক, কিন্তু এটা ছাড়া বাঁচব না আমি। স্যার, আপনি যাচ্ছেন কোথায়? অফিসে চললেন? সত্যি এই ঘটনার একটা সাচ্চার রিপোর্ট জমা দেবেন তো? যে কেউই কাজ করতে সাময়িক অক্ষম হয়ে যেতে পারে, কিন্তু তখনই তো তার অতীতের সেরা কাজগুলো মনে করার সঠিক সময়, আর সেই সঙ্গে এমনটা ভাবারও যে পরে যখন তার সমস্যা আর থাকবে না, তখন কোনো সন্দেহ নেই আরও বেশি শক্তি আর মনোযোগ নিয়ে সে ঝাঁপিয়ে পড়তে পারবে কাজে। বসের প্রতি আমার নৈতিক বাধ্যবাধকতা খুবই বিরাট, তা আপনি ভালো মতোই জানেন। অন্যদিকে বাবা মা আর বোনটার ওপরও আমার দায়িত্ব কম না। কঠিন অবস্থার মধ্যে আছি আমি, তবে এ থেকে বেরোনোর পথ ঠিকই করে নেব। আপনি শুধু আমার কঠিন অবস্থাকে দয়া করে আরও কঠিন করে তুলবেন না। অফিসে আমার পক্ষ নিয়ে দাঁড়ান। আমি জানি ভ্রাম্যমান সেলসম্যানদের সবাই পছন্দ করে না। লোকের ধারণা ওরা বাক্স বাক্স টাকা কামায় আর বিলাসের জীবন কাটায়, এরকম সবাই ভাবে। আর ব্যাপারটা একটু খতিয়ে দেখারও কারো কোনো গা নেই। কিন্তু আপনার তো স্যার অফিসের অন্য কারো চাইতে সবকিছু নিয়ে বেশি দখল আছে। সত্যি বলতে কি, খুব গোপনই বলছি, বসের চেয়েও বেশি দখল রাখেন আপনি। বস মালিক বলেই সহজেই তার বিচার বিবেচনা যে কোনো কর্মচারীর প্রতি অবিচার ঘটিয়ে বসতে পারে। এটাও তো আপনি ভালো মতোই বোঝেন। কত সহজেই একজন ভ্রাম্যমান সেলসম্যান, যে কিনা প্রায় সারাটা বছরই কাটায় অফিসের বাইরে বাইরে, কত সহজেই সে নানা গুজব, দুর্ভাগ্য আর ভিত্তিহীন অভিযোগের শিকার হতে পারে, যেসবের হাত থেকে রক্ষা পেতে তার কিছুই করার থাকে না। কারণ সাধারণত এর কিছুই তার কানে পৌঁছায় না। শুধু যখন সে ওইসব লম্বা ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে ফেরে, তখনই তাকে হঠাৎ এসবের পরিণতির মুখে পড়তে হয়। ততদিনে মূল কারণগুলোর কোনো হদিস বের করা তার পক্ষে আর সম্ভব হয় না। কিন্তু স্যার, আপনি যাবেন না। আমার কথাগুলোর অন্তত কিছুটা হলেও যে ঠিক বলে আপনি মনে করছেন, সেরকম কিছু না বললে আপনি চলে যাবেন না। তবে গ্রেগরের প্রথম কথাগুলো শুনেই প্রধান কেরানি এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছেন। শুধু পেছন ফিরে তার কাঁপতে থাকা কাঁধের উপর দিয়ে মুখটা হাঁ করে বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন তার দিকে। আর গ্রেগর যখন কথা বলছিল, তখন এক মুহূর্তের জন্যও স্থির দাঁড়াননি তিনি। তার ওপর থেকে চোখ না সরিয়েই দরজার দিকে পিছু হটছিলেন, যেন কোনো গোপন আদেশ তাকে নিষেধ করছিল এই ঘর ছেড়ে যেতে। তবে এরই মধ্যে তিনি দরজার হলঘরের সংযোগের জায়গায় পৌঁছে গেছেন। তবে যেরকম হঠাৎ তারার সঙ্গে তিনি বৈঠকখানা থেকে তার শেষ পাটা ফেললেন, তাতে মনে হবে এই এক্ষুনি যেন তিনি পুড়ে ফেলেছেন তার পায়ের তলা। হলঘরে পৌঁছে তিনি নিজের সামনের দিকে সিঁড়ির উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন তার ডান হাত। মনে হচ্ছে যেন এখানে তার জন্য অপেক্ষা করছে কোনো অলৌকিক মুক্তি। গ্রেগর বুঝতে পারল, যদি অফিসের নিজের অবস্থানটা মারাত্মক কোনো বিপদের আশঙ্কা থেকে বাঁচাতে হয়, তাহলে কোনো মতেই প্রধান কেরানিকে এরকম মানসিক অবস্থা নিয়ে এখান থেকে যেতে দেওয়া যাবে না। তার বাবা মা অবস্থাটা ভালোভাবে বুঝতে পারছেন না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এই বিশ্বাস জন্মে গেছে যে এই অফিসে গ্রেগরের চাকরি আজীবনের জন্য সুরক্ষিত, আর তাছাড়া তাদের এই মুহূর্তের দুশ্চিন্তাগুলো নিয়েই তারা এত মগ্ন যে সামনের দিকে দেখার সব শক্তি তাদের লোপ পেয়েছে। কিন্তু এই শক্তি গ্রেগর হারায়নি। প্রধান কেরানিকে থামাতেই হবে, শান্ত করতে হবে, বোঝাতে হবে, আর সবশেষে তার মনটা জয় করতে হবে। গ্রেগর ও তার পরিবারের পুরো ভবিষ্যৎ নির্ভর করছে ওর ওপর। আহ, শুধু যদি তার বোনটা থাকতো এখন। যথেষ্ট বুদ্ধি রাখে সে। গ্রেগর যখন চুপচাপ বিছানায় চিত হয়ে শুয়েছিল, এমনকি তখনই সে কাঁদছিল। প্রধান কেরানির মতো একজন মেয়ে পাগল মানুষ যে ওর মাধ্যমে গলে যেতেন, তাতে কোনো সন্দেহ নেই। বোনটা ঠিকই সদর দরজা বন্ধ করে দিয়ে ওনার সঙ্গে হল ঘরে কথা বলে ওনার আতঙ্ক কাটিয়ে দিত। কিন্তু বলে কি লাভ? বোনটা তো এখানে নেই। তাই গ্রেগরের নিজেকেই সবকিছু করতে হচ্ছে। চলার ক্ষমতা তার কতখানি আছে সে সম্বন্ধে তার কোনো ধারণা নেই। আর তা নিয়ে চিন্তা করার জন্য না থেমে
এমনকি তার কথাগুলো যে এবারও কেউ বুঝতে পারেনি সেই সম্ভাবনার কথা। সম্ভাবনা কেন, নিশ্চিতই পারেনি। বিবেচনা না করেই গ্রেগর ছেড়ে দিল দরজাটা, ফাঁকের মধ্যে দিয়ে সজোরে ঠেলা দিল শরীর, আর আগানোর চেষ্টা করল প্রধান কেরানির দিকে, যিনি এরই মধ্যে খুবই এক হাস্যকর কায়দায় 2 হাতে আঁকড়ে ধরে আছেন সিঁড়ির ল্যান্ডিংয়ের হাতল। ঠিক তখনই ভর দেওয়ার জন্য একটা কিছু হাতড়াতে হাতড়াতে ছোট্ট এক চিৎকার দিয়ে গ্রেগর পড়ে গেল তার অগণিত পায়ের উপর। পরামাত্রই পুরো সকালে এই প্রথমবারের মতো সে বোধ করল শারীরিক সুস্থতার একটা অনুভূতি, তার পাগুলো শক্ত করে বসা মেঝের উপর। আনন্দের সঙ্গে সে খেয়াল করল ওগুলো পুরোপুরি মানছে তার কথা, এমনকি যেদিকে তার পছন্দ সেদিকেই তাকে নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে ওরা। এতক্ষণে গ্রেগর নিশ্চিত হল সমস্ত ভোগান্তি থেকে তার চূড়ান্ত মুক্তি একবারে হাতের নাগালের মধ্যে এসে গেছে। কিন্তু ঠিক তখনই যখন সে তার মায়ের মোটামুটি কাছে আর ঠিক উল্টো দিকে মেঝের উপর দুলছে ধীর চাপা তালে, তখনই তার মা, ওনাকে মনে হচ্ছিল পুরোপুরি আত্মমগ্ন হয়ে হাঁটু গেড়ে আছেন, হাত দুটো সামনে বাড়িয়ে আর আঙুলগুলো ছড়িয়ে দিয়ে হঠাৎ লাফিয়ে উঠে দাঁড়ালেন, চিৎকার করে বললেন, বাঁচাও, দোহাই খোদার, বাঁচাও। সামনের দিকে তিনি বাড়িয়ে দিয়েছেন মাথা, যেন চাচ্ছেন আরেকটু ভালোভাবে গ্রেগরকে দেখতে। তারপরই পুরো বেমানান এক ঢঙে গ্রেগরের কাছ থেকে তিনি পাগলের মতো পিছু হটতে লাগলেন। ভুলে গেলেন যে নাস্তার সাজানো টেবিলটা তার ঠিক পেছনেই। ওখানে পৌঁছেই ঝটপট গিয়ে বসলেন টেবিলের উপর, যেন মন্ত্রমুগ্ধ। আর ততক্ষণে বড় কফি পাত্রটা যে ঠিক তার পাশেই উল্টে গিয়ে এক বিরামহীন ধারায় নিজেকে খালি করতে লেগেছে কার্পেটের উপর, সে বিষয়ে মনে হলো ওনার কোনো হুঁশই নেই। মা, মা, মৃদু গলায় বলল গ্রেগর, আর উপর মুখ হয়ে মায়ের দিকে তাকালো। এখন প্রধান কেরানির কথা তার মন থেকে পুরোপুরি মুছে গেছে। অন্যদিকে কফি বয়ে যাওয়ার দৃশ্যটা দেখে চেয়ারগুলো শূন্যে কয়েকবার কটকট করে ওঠা সে থামাতে পারল না কিছুতেই। তা দেখে তার মা আরেকবার তীক্ষ্ণ চিৎকার দিয়ে টেবিল ছেড়ে পালাতে লাগলেন। গিয়ে পড়লেন গ্রেগরের বাবার 2 বাহুর মধ্যে, যিনি স্ত্রীর দিকে এগিয়ে আসছিলেন তড়িঘড়ি করে। কিন্তু এখন ঠিক বাবা মায়ের পেছনে নষ্ট করার মতো সময় গ্রেগরের হাতে নেই। প্রধান কেরানি এরই মধ্যে সিঁড়িতে পৌঁছে গেছেন। সিঁড়ির হাতলে থুতনি রেখে শেষবারের মতো দেখে নিচ্ছেন পেছন দিকটা। তাকে ধরাটা যতখানি পারা যায় সুনিশ্চিত করতেই দৌড়ে গেল গ্রেগর। প্রধান কেরানি নিশ্চিত কিছু একটা আঁচ করতে পারলেন, কারণ তা দেখে তিনি সিঁড়ির বেশ কটা ধাপ এক লাফ দিয়ে নেমে অদৃশ্য হয়ে গেলেন। তখনও তিনি চেঁচিয়ে যাচ্ছেন, উহ! আর পুরো সিঁড়ি জুড়ে প্রতিধ্বনি হচ্ছে সেটার। দুর্ভাগ্যক্রমে এই সময় গ্রেগরের বাবা, এতক্ষণ যিনি ছিলেন তুলনামূলক শান্ত, প্রধান কেরানির এই পালানো দেখে যেন পুরো তালগোল পাকিয়ে ফেললেন সবকিছু। কারণ ওই লোকের পেছনে দৌড়ানোর বদলে, কিংবা অন্তত গ্রেগরকে ছুটে যাওয়ায় বাধা না দেওয়ার বদলে, তিনি ডান হাতে তুলে নিলেন প্রধান কেরানির হাঁটার ছড়িটা। কেরানি এটা একটা চেয়ারের উপর ফেলে রেখে গেছেন তার হ্যাট ও ওভারকোটের সঙ্গে, আর বাঁ হাতে টেবিলের উপর থেকে টেনে নিলেন বিরাট একটা খবরের কাগজ। এবার তিনি মেঝেতে জোরে পা ঠুকতে ঠুকতে ছড়িয়ার খবরের কাগজটা নেড়ে গ্রেগরকে তাড়িয়ে ফেরত পাঠাতে লাগলেন তার কামরায়। গ্রেগরের রোজোর আপত্তিতে কোনো কাজ হল না। আসলে সেগুলো বোধগম্যই হল না ওনার। যতই ভদ্রভাবে গ্রেগর মাথা নাড়ায়, ততই জোরের সঙ্গে তিনি পা ঠোকেন মেঝেই। ঘরের অন্যদিকে তার মা বাইরের ঠান্ডা সত্ত্বেও একটা জানলা খুলে দিলেন। হাতের মধ্যে মুখ ঢেকে তিনি ঝুঁকে আছেন জানলার বাইরে। রাস্তা থেকে সিঁড়িঘর বেয়ে ধেয়ে এলো একটা প্রচণ্ড দমকা হাওয়া। পর্দাগুলো উঠে গেল উঁচুতে। টেবিলের উপর খবরের কাগজগুলো ফরফর শব্দ করতে লাগলো, আর আলগা পাতাগুলো মেঝে জুড়ে ছড়িয়ে পড়ল এদিক ওদিক। নির্মমভাবে তার বাবা তাকে খেদিয়ে যাচ্ছেন পেছনের দিকে। জঙ্গলির মতো হিস হিস আওয়াজ করছেন তিনি। পেছনের দিকে হাঁটার অভ্যাসটা এখনো গ্রেগরের হয়ে ওঠেনি, তাই সে পেছাচ্ছে আসলে খুব ধীরে। শুধু যদি তাকে একটু উল্টো ঘোরার সুযোগ দেওয়া হতো, তাহলে মুহূর্তের মধ্যে নিজের কামরায় চলে যেতে পারত সে। এখন এই এত সময় নিয়ে চক্রাকারে ঘোরাটা তার বাবার ধৈর্যচ্যুতি ঘটাতে পারে, এই ভয়ে সে ভীত। কারণ তার মনে হচ্ছে ওনার হাতের ওই ছড়ি যে কোনো সময় তার পিঠে কিংবা মাথায় মারাত্মক আঘাত হেনে বসতে পারে। শেষমেশ গ্রেগরের অবশ্য আর কোনো বিকল্প রইল না, কারণ সে আতঙ্কের সঙ্গে দেখল পেছনে চলতে গিয়ে সে এমনকি নিজের গতিপথ ঠিক রাখতে পারছে না। তাই সে শুরু করল বারবার বাবার দিকে ভয়ার্ত টেরা চোখে তাকিয়ে তাকিয়ে যত দ্রুত পারা যায়, আসলে হচ্ছে খুবই ধীরে, শরীরটা উল্টো ঘোরানোর। মনে হয় তার বাবা তার এই সদিচ্ছা বুঝতে পারলেন,
তিনি তার এই কাজে কোনো রকম বাধা দিলেন না, বরং একটু পরপরই দূর থেকে ছড়ির বাধা দিয়ে কাজটা পরিচালনা করতে লাগলেন যেন। শুধু যদি তার বাবার মুখ থেকে বেরোনো ওই অসহ্য হিস হিস আওয়াজটা না থাকতো। গ্রেগরকে পুরো দিশেহারা করে দিচ্ছে ওটা। তার ঘোড়া প্রায় শেষ হয়ে এসেছে, তখন ওই হিস হিস শব্দে পুরো মগ্ন থাকার কারণেই সে একটা ভুলও করে বসল। বাবার দিকেই বরং ঘুরে গেল খানিকটা। তবে শেষমেশ যখন সে তার মাথা দরজাপথের ঠিক সামনে নিয়ে এসেছে, দেখা গেল ওই ফাঁকের মধ্য দিয়ে তার অতিরিক্ত রকমের চওড়া এই শরীরটা ঢুকবে না। তার বাবাও নিজের এখনকার মানসিক অবস্থার কারণেই গ্রেগরকে দরকারি জায়গাটুকু করে দিতে একটু ভাবলেনও না যে দরজার অন্য পাল্লাটা খুলে দেওয়া উচিত। তার স্রেফ একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব গ্রেগরকে নিচের ঘরে ঢুকিয়ে দেওয়া। অন্যদিকে গ্রেগর যে শরীরটা খাড়া করে উপরে তুলে ওভাবেই দরজার ভেতর দিয়ে ঢুকে যাবে, সেটুকু করতে যে পরিমাণ বিশদ প্রস্তুতির দরকার তিনি তা গ্রেগরকে দেবেন না কোনো মতেই। এর বদলে তিনি এখন গ্রেগরকে এমনভাবে তাড়াতে লাগলেন যেন দরজাটা গ্রেগরের জন্য কোনো বাধাই না, আর সেই সঙ্গে অসম্ভব বেশি রকম আওয়াজ করতে লাগলেন মুখ দিয়ে। গ্রেগরের আর মনে হচ্ছে না যে তার পেছনে এটা স্রেফ মাত্র একজন বাবার আওয়াজ। এখন আর কোনো কিছু নিশ্চিতই ঠাট্টা তামাশার পর্যায়ে নেই, তাই যা হওয়ার হোক এই ভেবে গ্রেগর তার শরীর ছুঁড়ে মারল দরজাপথের ভেতর দিয়ে। উঁচু হয়ে থাকল তার শরীরের একটা পাশ, দরজাপথে কাত হয়ে পড়ে রইল সে। শরীরের পাশগুলো ঘষা খেয়ে রীতিমতো ছাল চামড়া উঠে গেল। সাদা দরজা ভরে গেল কুৎসিত সব দাগে। পরক্ষণেই সে আটকে গেল পুরোপুরি। নিজে নিজে নড়ার কোনো ক্ষমতাই আর তার নেই। এক পাশে ছোট ছোট পাগুলো শূন্যে কাঁপছে থিরথিরিয়ে, আর অন্য পাশেরগুলো খুব ব্যথা নিয়ে দুমড়ে মুচড়ে পড়েছে মেঝের উপর। ঠিক এই সময় তার বাবা পেছন থেকে তাকে প্রচণ্ড একটা গুঁতো দিলেন। যথার্থই সেটা মুক্তি দিল তাকে। সে ছিটকে পড়ল ঘরের একেবারে ভেতরের দিকে। প্রচুর রক্ত ঝরছে তখন। ছড়িটা দিয়ে সশব্দে বন্ধ করা হলো দরজা, আর তারপর অবশেষে সবকিছু নীরব, নিথর। শুনছিলেন ফ্রান্স কাফকার দ্য মেটামরফোসিসের বাংলা অনুবাদ রূপান্তর। পড়ছিলাম এর প্রথম পর্ব। ফ্রান্স কাফকার বিখ্যাত এই বইটি শুনতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে এটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।